আগামী ৪৮ ঘন্টায় সারা দেশে ভারী বৃষ্টির পূর্বাভাস। খুলনায় জলাবদ্ধতায় দুর্ভোগে নগরবাসী। কক্সবাজারের সাবেক ডিসি সহ ৫ আসামির বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ১ জুলাই। অর্থ আত্মসাৎ মামলা। চট্টগ্রামের সাংবাদিক পরিচয়ে গেস্ট হাউসে তল্লাশির ঘটনায় হান্নান রহিম গ্রেপ্তার। চাঁদাবাজির অভিযোগে মামলা। সীমান্তে পুশিন করা ভারতীয় দম্পতিকে ফেরত পাঠালো বিজিবি। পতাকা বৈঠকে বিএসএফ এর কাছে হস্তান্তর। বরিশালে বেড়েছে নবজাতক মৃত্যুহার। বাল্যবিয়ে, অপুষ্টি ও স্বাস্থ্যকর্মীদের অবহেলা দায়ী। সমগ্র বাংলাদেশে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার বিস্তারিত। ৪৮ ঘন্টার মধ্যে ঢাকা সহ সারা দেশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় লঘুচাপের কারণে দেশের উপকূলীয় ও সমুদ্র এলাকায় ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সন্দ্বীপে ৭৬ মিলিমিটার। সর্বনিম্ন বৃষ্টিপাত হয়েছে ঢাকায় ৭ মিলিমিটার। আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান জানান, দেশজুড়ে আরও কিছুদিন ভারী বৃষ্টিপাত হতে পারে, তবে দক্ষিণাঞ্চলের তুলনায় উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত কম হবে। পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে সারা দেশে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে এবং সে সঙ্গে আমরা এটা বলছিলাম যে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা এবং চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে এই ভারী বর্ষণজনিত কারণে। বৃষ্টির কারণে বিভিন্ন জেলায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। অনেক সড়কে হাঁটু পর্যন্ত পানি জমেছে। পানি ঢুকেছে নিচু এলাকার বাড়িঘরেও, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। নগরবাসীর অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে বৃষ্টি হলেই ভোগান্তিতে পড়তে হয় তাদের। আষাঢ়ের প্রথম দিন থেকে বিভিন্ন জেলায় শুরু হয়েছে বৃষ্টি। টানা কয়েকদিন বেশিরভাগ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সোমবার রাতে খুলনায় ভারী বৃষ্টি শুরু হয়। মঙ্গলবার সকালে বৃষ্টির তীব্রতা কমলেও গুড়ি গুড়ি বৃষ্টিতে ভোগান্তিতে সাধারণ মানুষ। খুলনা শহরে ২৪ ঘন্টায় ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বৃষ্টির কারণে মহানগরীর রয়্যাল মোড়, দোলখোলা, তালতলা সহ নিচু অঞ্চলে দেখা দেয় জলাবদ্ধতা। অনেক জায়গায় হাঁটু পর্যন্ত পানি জমেছে। নিচু এলাকার বাড়িঘরের ভেতরেও পানি ঢুকে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে বারবার দুর্ভোগে পড়তে হয়। পুরো সাইড হলেই মনে করেন পানি কমর সমান পানি, আর বিশেষ করে এখান থেকে একটু ভিতরের দিকে যাইতে গেলে, যে দোলখোলা বা বাগমারা এদিকে যাইতে গেলে তো মানে নিয়মিত দুর্ঘটনা ঘটছে। মূলত এই জায়গাটা একটু নিচু, কিছু কিছু জায়গা আছে খুলনা অঞ্চলে, যেমন রয়্যাল মোড়, পিটিআই মোড়, এগুলো একটু বৃষ্টি হলেই আপনার চলে যায়। টেন্ডার আহ্বান করা হয়েছে, এখন এটা হয়তো ইভালুয়েশন পর্যায়ে আছে। তো এটার কাজ যখন শেষ হবে আমার মনে হয় দ্রুত যে পানি নিষ্কাশন যে ব্যবস্থা, এটা করা সম্ভব। চট্টগ্রামে ২৪ ঘন্টায় ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শুধু মঙ্গলবার সকাল ৬টা থেকে ৩ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৬৪ মিলিমিটার। টানা বর্ষণে আগ্রাবাদ, বাকুলিয়া, পাঁচলাইশ এলাকায় তৈরি হয় সাময়িক জলজট। সকালবেলায় হঠাৎ করে বৃষ্টি পড়তেছে এবং আমরা দোকানপাট খুলতে পারতেছি না, গাড়ি ঘোড়া চলতে পারতেছে না, মোড়ে মোড়ে পানি জমে থাকা, এগুলোর কারণে ভোগান্তি সৃষ্টি হচ্ছে আর কি। দক্ষিণাঞ্চলে মৌসুমী বায়ু সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে হালকা সক্রিয় অবস্থায় রয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর বিভিন্ন স্থানেও থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বৃষ্টিপাত ও জলাবদ্ধতার বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে খুলনা থেকে যোগ দিয়েছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, দেখা যাচ্ছে যে ২৪ ঘন্টায় ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে খুলনাতে, আর এতেই কিন্তু দেখা গেল যে বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা এবং এটা খুলনা সিটির মধ্যেই তলিয়ে গেছে বা আংশিক তলিয়ে গেছে। এ ধরনের জলাবদ্ধতার মূল কারণ আসলে কি?
এই জলাবদ্ধতার আসলে দুইটি কারণ রয়েছে। একটি কারণ হচ্ছে যে শহরের অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, আর একটি কারণ হচ্ছে গিয়ে আপনার শহরের যে ড্রেনেজ প্রকল্পের কাজ চলছে, পাশাপাশি ওয়াসার স্টোরেজ প্রকল্পের কাজ চলছে, যার কারণে হচ্ছে অধিকাংশ ড্রেনগুলো আসলে এখন বন্ধ অবস্থায় আছে। এবং এই কারণেই আসলে মানুষকে আপনার ভোগান্তিতে পড়তে হয়েছে এবং জলাবদ্ধতা দীর্ঘক্ষণ ধরে রয়েছে। যদিও এখন পানি নামতে শুরু করেছে, সকালে আমরা যে খুলনা রয়্যাল মোড় বা পিটিআর মোড় দেখাচ্ছিলাম সেই জায়গাতে পানি অনেকটা নেমে গেছে। এখন পিটিআর রোডের পাশে যে আরেকটি সড়ক রয়েছে সেই রোডে পানি রয়েছে। আরেকটি যে বড় সমস্যা হয়েছে যে এই পানি কিন্তু সড়ক থেকে উপচে বাড়ি ঘর দৌড়ে প্রবেশ করেছে। আমরা এখন একটি শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছি, সেই শিক্ষা প্রতিষ্ঠানের সামনে আপনি যেমন দেখতে পাচ্ছেন নগরীর বিভিন্ন বাড়ি ঘর দৌড়েও কিন্তু এই পানি উঠেছিল এবং সেই ময়লা পানি মানুষকে নানাভাবে ভোগান্তিতে ফেলেছে। অর্থাৎ সকালের জলাবদ্ধতা কর্মমুখী মানুষদের যেমন ভোগান্তিতে ফেলেছে এবং শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া ছাত্রছাত্রীদের যেমন ভোগান্তিতে ফেলেছে, তেমনি এই পানি নেমে যাওয়ার পরে বিভিন্ন ঘরে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে যে পানি ঢুকেছে সেটি আরো ভোগান্তিতে ফেলেছে সাধারণ মানুষকে। এবং সাধারণ মানুষ বারবারই বলছে যে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং ড্রেন পরিষ্কার না করা নিয়মিত এইসব ইত্যাদি ইত্যাদি কারণেই তাদেরকে এই ভোগান্তিতে প্রতি বছর পড়তে হয়। কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তেমন কোনো কার্যকর পদক্ষেপ তারা দেখেন না। আমরা যদিও সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে আমরা কথা বলেছিলাম এবং তিনি আমাদেরকে যেটা বলছেন যে যেহেতু উন্নয়ন প্রকল্পের কাজ চলছে, ড্রেনেজ প্রকল্পের কাজ চলছে, সেই কারণে জলাবদ্ধতা অনেক বেশি ক্ষণ ধরে রয়েছে। তবে ভৈরব এবং রূপসা নদীর যদি ভাটা যখন শুরু হবে তখন জলাবদ্ধতা অনেক কমে যাবে। এবং তারা বলছেন যে এই প্রকল্পগুলো শেষ হওয়ার পরে জলাবদ্ধতার কারণে নগরবাসীর যে ভোগান্তি, সে নাগরিক অভিজিৎ, বর্ষাকাল তো মাত্রই শুরু হলো এবং বর্ষাকালে বৃষ্টি হবে এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে আপনি বলছেন যে সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে আপনার কথা হয়েছে, তাদের কোনো পরিকল্পনা কি আছে এ ধরনের ভোগান্তি যাতে কমানো যায় সে বিষয়ে? হ্যাঁ, সে বিষয়ে আসলে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা তারা যেটি বলছেন যে তাদের যে ড্রেনেজ প্রকল্পের একটি মাস্টার প্রকল্প এখন বাস্তবায়নাধীন রয়েছে, এটি শেষ হলে হয়তো বা এই জল ভোগান্তিটা অনেকটা কমবে। আর পাশাপাশি তারা আরেকটি নতুন প্রকল্প ধরেছেন, সেটি হচ্ছে যে উচ্চ ক্ষমতাশীল পাম্প বসিয়ে সেচের মাধ্যমে আসলে এই পানিগুলোকে নদীতে ফেলে দেওয়ার ব্যবস্থা তারা করবেন এবং এই জন্য তারা পরিকল্পনা গ্রহণ করেছেন এবং খুব শীঘ্রই তারা এই প্রকল্পটি পরিকল্পনা মন্ত্রণালয়ে দিবেন এবং সেখান থেকে আসলে পাস হওয়ার পরে তারা পদক্ষেপ গ্রহণ করবেন। এবং সিটি কর্পোরেশন বলছে যে এই কার্যক্রমগুলো শেষ হলে নাগরিকদের যে জলবদ্ধতার কারণে যে ভোগান্তি, সেই ভোগান্তিটা অনেকটা লাঘব হবে। খুলনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ পাল। কক্সবাজারের জমি অধিগ্রহণে অর্থ আত্মসাৎ মামলার নথি জালিয়াতির ঘটনায় সাবেক ডিসি ও সাবেক জেলা দায়রা জজের বিরুদ্ধে মামলার চার্জ গঠনের শুনানি পিছিয়ে 1 জুলাই নির্ধারণ করেছে আদালত। দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালতে এ নির্দেশ দেওয়া হয়। এর আগে কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক রুহুল আমিন, সাবেক জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদার সহ 5 আসামি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত 1 জুলাই পর্যন্ত জামিন মঞ্জুর করে। একই দিন চার্জ গঠনের শুনানির জন্য দিন ধার্য করে আদালত। এর আগে 2014 সালের 19 নভেম্বর মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জমি অধিগ্রহণের প্রায় 23 কোটি টাকা আত্মসাতের অভিযোগে কক্সবাজারের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে তৎকালীন জেলা প্রশাসক রুহুল আমিনকে প্রধান আসামি করে 28 জনের বিরুদ্ধে মামলা করেন মাতারবাড়ির বাসিন্দা AKM কায়সারুল ইসলাম চৌধুরী। অভিযোগ আত্মসাতের মামলায় বাদীর স্বাক্ষর ও নথি জালিয়াতি করে নিজের নাম কেটে দেন প্রধান আসামি সাবেক জেলা প্রশাসক রুহুল আমিন। এ কাজে তাকে সহায়তা করেন কক্সবাজারের তৎকালীন জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদার সহ অপর 4 জন। চট্টগ্রামের সাংবাদিক পরিচয়ে গেস্ট হাউসে তল্লাশির ঘটনায় হান্নান রহিম তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে তাকে কোতোয়ালি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। চাঁদগাঁও থানার ওসি আফতাব উদ্দিন জানান, গেস্ট হাউসে চাঁদাবাজির অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাকে। আজ তাকে আদালতে হাজির করে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এর আগে শনিবার নগরীর বহদ্দারহাট এলাকায় একটি গেস্ট হাউসে সাংবাদিক পরিচয়ে কক্ষে তল্লাশি চালান হান্নান। এ সময় অতিথিদের বিভিন্ন ব্যক্তিগত প্রশ্ন করেন, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে ব্যাপক সমালোচনা হয়। ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে পুশিন করা ভারতীয় দম্পতিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত পাঠানো হয়েছে। সোমবার সন্ধ্যায় কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে তাদের
বিএসএফ এর কাছে হস্তান্তর করে বিজিবি। দিনাজপুর ৪২ বিজিবি জানায় ১৪ জুন শনিবার ভোরে ঠাকুরগাঁওয়ের হরিপুরের চাপসার সীমান্ত দিয়ে নারী শিশুসহ ২৩ জনকে পুশ ইন করে বিএসএফ। বাংলাদেশে প্রবেশ করলে তাদের আটক করে বিজিবি। আটককৃতদের পরিচয় যাচাই বাছাই করে দেখা যায় ২৩ জনের মধ্যে ২ জন ভারতীয় নাগরিক। তারা হলেন উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানার হরিহারপুর গ্রামের বাসিন্দা ফজলে মণ্ডল ও তার স্ত্রী তাসলিমা মণ্ডল। সোমবার বিএসএফ এর সাথে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ভারতে ফেরত পাঠানো হয়েছে। সেই সাথে বাকি ২১ বাংলাদেশিকে থানায় হস্তান্তর করা হয়েছে। সরকারিভাবে করোনা পরীক্ষার জন্য কোনো ল্যাব নেই চাঁদপুরে। বেসরকারি অর্থায়নে যেই ল্যাব ছিল ৫ আগস্টে সরঞ্জাম লুটপাট হওয়ায় বন্ধ হয়ে গেছে সেই কার্যক্রম। ফলে দেশে করোনার সংক্রমণ বাড়তে থাকায় আতঙ্কে চাঁদপুরের মানুষ। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় ৫ আগস্ট সারা দেশের মতো চাঁদপুরে ভাঙচুর ও লুটপাট করা হয়। ও সময় শহরের নতুন বাজার কদমতলা এলাকায় করোনা পরীক্ষার আরটিপিসিআর ল্যাবের মেশিন ও সরঞ্জাম লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এতে করে বন্ধ রয়েছে করোনা পরীক্ষার একমাত্র প্রতিষ্ঠানটি। ফলে রোগীদের করোনা পরীক্ষা করতে যেতে হচ্ছে কুমিল্লায়। দ্রুত করোনা ল্যাবের কার্যক্রম শুরু করার তাগিদ স্থানীয়দের। এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে এই মুহূর্তে চাঁদপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। মনিরুজ্জামান বাবলু, চাঁদপুরে সরকারিভাবে করোনা পরীক্ষার জন্য যেই ল্যাব ছিল সেটি তো ক্ষতিগ্রস্ত হয়েছে, সরঞ্জাম লুটপাট হয়েছে। সেক্ষেত্রে নতুন করে কবে নাগাদ এটি চালু হতে পারে, কি বলছে সংশ্লিষ্টরা? চাঁদপুরে করোনার এই সংক্রমণের বিষয়ে আমরা খবর নিয়ে যেটি জানতে পেরেছি যে নতুন করে যে ল্যাবটি চালু করার বিষয়ে এখানকার যে তত্ত্বাবধায়ক ডাক্তার মাহবুব রহমান রয়েছেন তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন এবং সার্বক্ষণিক স্বাস্থ্য অধিদপ্তরের সাথে যোগাযোগ রাখছেন। তিনি বলছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নতুন করে ল্যাবের যে সরঞ্জামাদি রয়েছে সেগুলো যদি সরবরাহ করা হয় তাহলে কিন্তু এখানে করোনা পরীক্ষা করা হবে, আর তা না হলে এখানে কিন্তু করোনা পরীক্ষা করানো যাচ্ছে না। আর যারা আসছেন এখানে জ্বর নিয়ে বা কোনো উপসর্গ নিয়ে আসছেন তাদেরকে কুমিল্লা প্রেরণ করা হচ্ছে। আমরা জানি যে গত 15 দিন ধরে কিন্তু চাঁদপুর সদর হাসপাতালে দ্বিগুণ রোগীর জ্বর নিয়ে দ্বিগুণ রোগী আসছে। এদের মধ্যে কেউ কেউ ডেঙ্গু আক্রান্ত হচ্ছে, আর কারো কারো যে আগের যে উপসর্গ রয়েছে, আগের যে উপসর্গগুলো রয়েছে করোনার 2020 সালে সেই উপসর্গগুলো নিয়েও কেউ কেউ আসছেন। তাদেরকে কুমিল্লা পাঠানো হচ্ছে পরীক্ষা করার জন্য। এছাড়া এখানে যে করোনার যে চিকিৎসার জন্য সকল পর্যাপ্ত ব্যবস্থা রেখেছেন, শুধুমাত্র পরীক্ষাটি এখানে নেই। আমরা প্রতিবেদনে বলেছিলাম যে 5 আগস্টে যে ঘটনা ঘটেছে সেখানে দীপুমণির যে বাসাটি সেখানে ল্যাবের যে সরঞ্জামগুলো ছিল সেগুলো লুটপাট এবং অগ্নিসংযোগ করা হয়েছে। তার কারণে কিন্তু সেখানে আর কোনো ল্যাবের যে পিসিআর সহ কোনো সরঞ্জাম সেখানে নেই। চাঁদপুরে বিগত বছরে করোনা প্রায় 17,000 করোনা পরীক্ষা ধরা খায়, এর মধ্যে 246 জন মারা যান। চাঁদপুর থেকে ছিল আমার কাছে সর্বশেষ। জানাচ্ছিলেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। ইরানে চলমান পরিস্থিতিতে সেখানে বসবাসরত বাংলাদেশিদের সর্বশেষ অবস্থা ও তেহরানে বাংলাদেশ দূতাবাসের নিরাপত্তা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন করছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের মহাপরিচালক জাতিসংঘ এবং উনি আপনাদের মহাপরিচালক পাবলিক ডিপ্লোমেসি উইংও, কারণ এই বিষয়টি ওনার এখতিয়ারাধীন। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে আমি আপনাদেরকে যেটুকু বলতে পারি সেটা হলো যে এই সফরের আগে আমার যুক্তরাজ্যের হাই কমিশনারের সাথে একটি ব্রেকফাস্ট মিটিংয়ে দেখা হয়েছিল এবং আমার সাথে ওনার আলোচনা হয়েছিল। সেখানে উনি আমাকে জানিয়েছিলেন যে তারা এই সফরটিকে সরকারি সফর অর্থাৎ অফিসিয়াল ভিজিট হিসাবে আপগ্রেড করেছেন। উনি পরবর্তীতে যখন মাননীয় প্রধান উপদেষ্টার সাথেও দেখা করেন সফরের আগে, তখন উনি আমাদেরকে একই কথা বলেছিলেন। আমাদের রাষ্ট্রদূত হাই কমিশনার লন্ডনে যিনি আছেন, উনি যখন ওদের ওখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেন তখনও তাকে বলা হয়েছিল যে এটি একটি সরকারি সফর এবং সরকারি সফরে আমরা
যে বিষয়গুলোকে নিশ্চিত ধরেই নিই, তার মধ্যে দু দেশের মধ্যে মানে প্রধানমন্ত্রী পর্যায়ে বৈঠক হবে। এবং আমার জানা মতে আমরা যখন পর্যন্ত মাননীয় প্রধান উপদেষ্টা লন্ডনে পৌঁছেছেন ততক্ষণ পর্যন্ত এই বৈঠকটি হওয়ার বিষয়টি ছিল, শুধু সময়টি নির্ধারণ করা হয় নাই। সুতরাং আমরা শেষ পর্যন্ত আমাদের প্রত্যাশা ছিল যে এই বৈঠকটি হবে। শেষ মুহূর্তে কোনো কারণে এই বৈঠকটি হয়নি। তবে আমি আপনাদেরকে যে বিষয়টি জানাতে চাই সেটি হচ্ছে যে এই শুধু ব্রিটেনের প্রধানমন্ত্রী ছাড়া অন্য যে যত প্রোগ্রাম ছিল আমি আপনাদেরকে ডিটেল বলেছিলাম, তার চেয়ে অনেক বেশি, যেমন ওদের ট্রেড মিনিস্টার আমাদের প্রধান উপদেষ্টার সাথে ওখানে সাক্ষাৎ করেছেন। ওদের বাকি স্পিকারের তো সাথে এমনিও এটা শিডিউল মিটিং ছিল, ওখানে স্পিকারের সাথে যখন মিটিং হয় তখন আরো কিছু ডিগনিটারিজের সাথে সাইড লাইনে দেখা এবং মিটিং হয়েছে, এবং হাউস অফ লর্ডসের একটি সেশনও আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সহ ওনাকে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ এবং সম্পূর্ণ প্রোটোকল দেওয়া হয়েছে, যেটা অফিসিয়াল ভিজিট না হলে এইখানে দেয়া হয় না। ফলে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কেন সাক্ষাৎ হয়নি সেটার দায়ভার কার উপরে? নিঃসন্দেহে আমরা যেহেতু মানে এই সফর পরিচালনার অংশ ছিলাম, সুতরাং কিছুটা তো দায়ভার আমাদের উপরে আসেই। তবে আমি আপনাদেরকে যে অবস্থাটা বললাম তাতে মনে হয় যে কোনো কারণে ওদের পক্ষে এই মিটিংটা করা সম্ভব হয়নি। দ্বিতীয় প্রশ্নটির উত্তর দেবে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটির পরে আপনার সম্পূরক প্রশ্ন আমরা। সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব। আমরা এতক্ষণ সরাসরি সেখানে ছিলাম। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। কুমিল্লার দাউদকান্দি পৌরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ড ডেঙ্গুর জন্য অতি ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করেছে প্রশাসন। পৌরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গুর সংক্রমণ অতিরিক্ত হারে বেড়ে যাওয়ায় স্থানীয় প্রশাসন ওই দুটি ওয়ার্ডকে অতি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে। গত এক মাসে ৬ নম্বর ওয়ার্ডের দোনারচর গ্রামের ৩ জনের মৃত্যু হয়েছে। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান জানান, মারা যাওয়া ৩ জনই নারী। তারা হলেন দোনারচর গ্রামের সালমা বেগম, শাহিনুর আক্তার এবং সবজিকান্দি গ্রামের জ্যোৎস্না বেগম। বরিশালে বেড়েছে নবজাতক মৃত্যুহার। কম ওজন নিয়ে সময়ের আগেই জন্ম, বাল্যবিয়ে এবং মায়ের অপুষ্টির কারণে মারা যাচ্ছে এসব শিশু। মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের অবহেলাকেও দায়ী করছেন অনেকে। নবজাতক মৃত্যু কমাতে বাল্যবিয়ে রোধ ও পারিবারিক সচেতনতা বৃদ্ধির তাগিদ চিকিৎসকদের। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের বিশেষায়িত নবজাতক সেবা কেন্দ্র। সদ্যজাতদের জন্য নানা সমস্যা নিয়ে ছুটে আসছেন মায়েরা। চিকিৎসা নেওয়া বেশিরভাগ শিশুরই জন্ম হয়েছে নির্ধারিত সময়ের আগে, কম ওজন নিয়ে। একটা সুস্থ বাচ্চার ওজন হওয়া উচিত কমপক্ষে 2.5 কেজি এবং তার উপরে। তো আমাদের এখানে যেই বাচ্চাগুলো ভর্তি হয় 1 কেজি, 1.5 কেজি, 1200 গ্রাম, 1300 গ্রাম অথবা 800-900 গ্রামও আমরা এখন বাঁচানোর চেষ্টা করি। পরিসংখ্যান বলছে এই বছর 5 মাসে ভর্তি হওয়া 4169 নবজাতকের মধ্যে মারা গেছে 539 জন। গত বছর 10,634 শিশুর মধ্যে মারা যায় 1,421 জন। এই জন্য বাল্যবিয়ে ও অপরিণত বয়সে গর্ভধারণকে দায় দেওয়া হচ্ছে। চেষ্টা করবেন 20 বছরের পরে বাচ্চা নেওয়ার, তা না হলে বাচ্চার মৃত্যু ঝুঁকি বাড়তে পারে, এই বাচ্চাটা প্রিমেচুর হতে পারে। পুষ্টিকর খাবার জাতীয় যে খাবারগুলো খাওয়াবে বা বাচ্চা পুষ্টি হবে, সেগুলো আমাকে গ্রাম যাইয়া আমাকে দেখাশোনা করে না, এগুলো আমাকে বলে না কোনো কারো কাছে। দেখা যায় অনেক পোস্টার থাকে কিন্তু সবাইকে যে এটা নিয়ে বসে যে সবাইকে বোঝানো হবে যে করা হবে, তা কিন্তু করা হচ্ছে না। চিকিৎসকরা বলছেন, মায়ের অপুষ্টির কারণে সময়ের আগেই জন্ম হচ্ছে শিশুর। এটি কমানো গেলে নবজাতকের মৃত্যু অনেকটাই কমে আসবে। গর্ভকালীন সময় এবং গর্ভর পরবর্তী সময় এবং ডেলিভারির সময় যে পরিচর্যা দরকার, সেই পরিচর্যাটা আমাদের রোগীরা করছে কিনা, যদি কোনো সমস্যা দ্রুত আসতে হবে, সেটা হয়তো দেরি করে তারা। আর আমাদের এখানে তো আমাদের সিট সংকট তো আছেই।
বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের ৩৬ বেডের নবজাতক ওয়ার্ডে গড়ে ভর্তি থাকে ১৫০-র বেশি শিশু। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মেহেরপুরে সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। সকালে গাংনী উপজেলা চরগোয়াল এলাকা থেকে বস্তুটি উদ্ধার করে পুলিশ। গাংনী থানার ওসি বনি ইসরায়েল জানিয়েছেন, সড়কের পাশে লাল টেপ দিয়ে মোড়ানো একটি বোমা সদৃশ বস্তু পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি চিরকুট ও লাল টেপ দিয়ে মোড়ানো বস্তুটি উদ্ধার করা হয়। এতে এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। অপহরণের প্রায় ২ মাস পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি খাগড়াছড়িতে অপহৃত ২ মোবাইল টাওয়ার টেকনিশিয়ান। গত ১৯ এপ্রিল ধর্মঘরের ময়ূরখিল বিলের মোবাইল টাওয়ার মেরামতের সময় মোহাম্মদ ইসমাইল হোসেন ও আব্রে মার্মাকে অপহরণ করা হয়। অস্ত্রধারীরা তাদের জোরপূর্বক অজ্ঞাত স্থানে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এদিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে অপহরণের ঘটনায় উদ্বেগ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়েছেন মোবাইল টাওয়ার রক্ষণাবেক্ষণকারী প্রতিষ্ঠান সার্ভস কমিউনিকেশন লিমিটেড। তাদের দাবি, দ্রুত অপহৃতদের উদ্ধার করা না হলে ব্যাহত হবে পার্বত্য চট্টগ্রামে মোবাইল সেবা। দিনাজপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। সকাল ৮টার দিকে ফুলবাড়িতে মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত হন। নিহতরা হলেন কাহারোল উপজেলার মোহাম্মদ সাজু ইসলাম এবং মোহাম্মদ মোতালেব। পুলিশ জানায়, মোটরসাইকেলে ২ বন্ধু ঢাকায় কর্মস্থলে ফিরছিলেন। এ সময় ফুলবাড়ির জয়রামপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান একজন, হাসপাতালে মারা যান আরও একজন। এদিকে নবাবগঞ্জে ২ ট্রাকের সংঘর্ষে নিহত হয়েছেন এক চালক। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সের ভাড়া নিয়ে নৈরাজ্য বন্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও বিআরটিএ। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ইসরাফিল আলমের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিস্ট্রেট জানান, চট্টগ্রাম অ্যাম্বুলেন্স মালিক সমিতি কোনো ধরনের মূল্য তালিকা ছাড়াই ইচ্ছামতো ভাড়া নির্ধারণ করছেন বলে প্রমাণ পেয়েছেন তারা। মালিক সমিতি দীর্ঘদিন ধরেই রোগী ও স্বজনদের জিম্মি করে এমন ভাড়া আদায় করে আসছিলেন। মূল্য তালিকা না থাকায় অ্যাম্বুলেন্স সমিতিকে ২০,০০০ টাকা আর্থিক জরিমানা করা হয়। সেই সাথে ভবিষ্যতের জন্য তাদের সতর্ক করা হয়। ঢাকা মাগুরা মহাসড়কে অবৈধ যান চলাচল নিয়ন্ত্রণে সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করছে। বিশেষ করে মোটরসাইকেলের কাগজপত্র পরীক্ষা করে তারা। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং কাগজপত্রবিহীন যান চলাচল বন্ধ করতে এই অভিযান বলে জানান তারা। সেনাবাহিনীর সাথে এই কাজে সহায়তা করছে মাগুরা রামনগর হাইওয়ে পুলিশ। অভিযানে যে সকল মোটরসাইকেলের সঠিক কাগজপত্র পাওয়া যাচ্ছে না, সেগুলোকে তাৎক্ষণিকভাবে জরিমানা করা হচ্ছে। এ ধরনের যৌথ অভিযান সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে এবং যানজট ও দুর্ঘটনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সাভারে সেনাবাহিনীর অভিযানে ছিনতাইকারী চক্রের ৫ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় নগদ টাকাসহ দেশীয় অস্ত্র। রবিবার রাত থেকে সোমবার রাত পর্যন্ত অভিযান চালিয়ে আটক করা হয় চক্রের দলনেতা সোহেল সহ ৫ জনকে। পরে তাদের সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেনাবাহিনী জানায়, আটককৃতরা সাভার থেকে ২০ মাইল পর্যন্ত ৩ ভাগে বিভক্ত হয়ে ছিনতাই করে আসছিল, এমন তথ্যের ভিত্তিতে অভিযানে নামে সেনাবাহিনী। রংপুর নগরীতে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান চালিয়েছে সেনাবাহিনী, স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন। সোমবার দুপুরে নগরীর ধাপ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। নগরীর উত্তরা জেনারেল হাসপাতাল, স্বপ্ন জেনারেল হাসপাতাল, নিউ রংপুর ক্লিনিক ও হেলথ এইড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় অনুমোদন না থাকা সহ নানা অভিযোগে হাসপাতাল তিনটিতে ২ লাখ টাকা করে
6 লাখ টাকা জরিমানা করা হয়। সেই সাথে ডায়াগনস্টিক সেন্টারকে 1.5 লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে 2 মাসের কারাদণ্ডের আদেশ দেয় ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে বন্ধ ঘোষণা করা হয়। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন এলাকায় 2 বনদস্যুকে আটক করেছে স্থানীয় জনতা। সোমবার রাতে উপজেলার যতীন্দ্রনগর ও মীরাগং এলাকা থেকে তাদের আটক করা হয়। স্থানীয়রা জানান, রাতে 5 থেকে 7 জন অপরিচিত ব্যক্তি সুন্দরবন সংলগ্ন যতীন্দ্রনগর বাজারে আসে। এ সময় ভাড়ায় চালিত মোটরসাইকেলের সন্ধান করে তারা। এ সময় স্থানীয়রা পরিচয় জানতে চাইলে তারা পালানোর চেষ্টা করে। পরে স্থানীয় জনতা ধাওয়া করে দিদারুলকে আটক করে পুলিশে খবর দেয়। পরে মীরগাং এলাকা অপর বনদস্যু নজিরকে আটক করা হয়। এ সময় তার দেয়া তথ্যের ভিত্তিতে 1 নলা বন্দুক ও একটি দা উদ্ধার করা হয়। রাজবাড়ীর পাংশায় 2 শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার কসবা মাঝাইল ইউনিয়নের কুঠি বালিঘাট এলাকা থেকে হাসমত মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। রবিবার দুপুরে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরছিল 2 শিক্ষার্থী। পথে নওড়া বনগ্রাম এলাকায় পৌঁছালে শিহাব ও হাসমত তাদের পথ রোধ করে পাশের পানের বরজে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়া হয়। এ ঘটনায় ওই 2 শিক্ষার্থীর পরিবার পাংশা মডেল থানায় মামলা করে। ওই দিন রাতেই আসামি শিহাব মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। নারায়ণগঞ্জের ফতুল্লায় ড্রেন থেকে এক তরুণের হাত পা বাঁধা বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে লালখাঁ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও পরিবার জানায়, সোমবার রাত 9টার দিকে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি জনি সরকার। সকালে বস্তাবন্দি মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে মাদকের দ্বন্দ্বে তাকে হত্যা করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে লক্ষ্মীপুরের কমলনগরে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার মতিরহাট এলাকার একটি পরিত্যক্ত বাড়ির বাগান থেকে রাবিয়া বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে স্বর্ণের গয়না লুটে নেয় দুর্বৃত্তরা। আট বছর ধরে বন্ধ সাতক্ষীরার সুন্দরবন টেক্সটাইল মিলস। এতে নষ্ট হচ্ছে কোটি টাকার যন্ত্রপাতি। অর্থ সংকটে হতাশায় ভুগছেন চাকরি হারানো প্রায় 3000 শ্রমিক। বন্ধ হয়ে যাওয়া মিলটি আবারও চালুর দাবি তাদের। কর্তৃপক্ষ বলছে, লোকসানের কারণেই মিলটি বন্ধ রয়েছে। সুন্দরবন টেক্সটাইল মিলস সাতক্ষীরার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান। 1983 সালে চালু হওয়া মিলটি একসময় প্রায় 3000 শ্রমিক কাজ করত। মূল ইউনিট ও নীলকলম ইউনিটের আওতায় 39,000-এরও বেশি টাকা ঘুরত প্রতিনিয়ত। তবে জৌলস বেশি দিন থাকেনি। 1997 সাল থেকে 2017 সাল পর্যন্ত ভর্তুকিতে মিলটি চালু রাখে সরকার। পরে 2017 সালের শেষের দিকে মিলটি ভাড়া নেয় নারায়ণগঞ্জের ট্রেডলিংক লিমিটেড। লোকসানের ফলে 1 বছর চালানোর পর মিলটি বন্ধ ঘোষণা করে ট্রেডলিংক কর্তৃপক্ষ। সাতক্ষীরা শহরের উপকণ্ঠে মাগুরায় টেক্সটাইল মিলকে ঘিরে গড়ে উঠেছে বাজার, শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা সরকারি স্থাপনা। একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠানটি অবিলম্বে চালু করতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি শ্রমিকদের। পড়ে না থেকে যদি এই মিলটা পুনরায় আবার চালু হতো, তাহলে এলাকার বহু মানুষ কর্মসংস্থানের একটা ব্যবস্থা হতো। মিলের পুরোটা শ্রমিক ছিলাম, মিলে চাকরি করেছি দীর্ঘদিন। এখন কথা হলো বিভিন্ন অজুহাতে লস মাছ এটা ওটার দিকে মিলটা বন্ধ করে দিয়েছে সরকার। এই পর্যন্ত এই 2025 সাল পর্যন্ত আমাদের খুব দুর্বিষহ দিন যাপন করছি। আমরা চাই সুন্দরবন টেক্সটাইল মিলস আবার পুনরায় চালু হোক। লোকসানের কথা স্বীকার করে জেলা প্রশাসক বলছেন, এলাকাটিতে একাধিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। এক বা একাধিক শিল্প কারখানা হয়তো এটা মানে গড়ে তোলার একটা সরকারের প্ল্যান আছে, এবং যদি এটা গড়ে তোলা যায় তাহলে যেমন সাতক্ষীরা স্থানীয় বাসীরা মানে এখানে হয়তো কর্মসংস্থানের তারা একটা সুযোগ পাবেন।
সাতক্ষীরা শহরের মাগুরায় ৩০ একর জায়গায় স্থাপন করা হয় মিলটি। দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় মরিচা পড়ে নষ্ট হচ্ছে কয়েক কোটি টাকার যন্ত্রপাতি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভোলার মনপুরায় গাছ কাটা নিয়ে বন বিভাগ ও স্থানীয়দের আপত্তির মুখে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ তৈরির একাংশের কাজ বন্ধ রয়েছে 7 মাস ধরে। স্থানীয়রা বলছেন, ঝড় জলোচ্ছ্বাসের কবল থেকে মনপুরাবাসীর সুরক্ষায় এসব গাছ ঢাল হিসাবে কাজ করে। বিকল্প জায়গা ব্যবহার করে বাঁধ তৈরির সুযোগ থাকতেও গাছ কাটতে চাওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। ভোলার মুজিবনগর ও মনপুরা উপজেলায় 2022 সালে উপকূলীয় বাঁধ পুনর্বাসন, নিষ্কাশন, সেচ ব্যবস্থার উন্নয়ন ও নদী তীর সংরক্ষণের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। এর অধীনে মনপুরায় পুরাতন বাঁধ সংস্কার করে 51 কিলোমিটার দীর্ঘ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ তৈরির উদ্যোগ নেওয়া হয়। প্রকল্প অনুযায়ী বাঁধ তৈরিতে কাটা পড়বে 15,000-এর বেশি গাছ। এর মধ্যেই কাটা পড়েছে 7,000-এর বেশি গাছ। গত বছরের নভেম্বরে রহমানপুর ও পঞ্চাকুরুলিয়া সহ কয়েকটি এলাকায় অর্ধ শতবর্ষী 250 রেন্ট্রিও মেহগনি গাছ কাটার উপর বন বিভাগের নিষেধাজ্ঞা আসায় বাঁধের ওই অংশের কাজ বন্ধ হয়ে যায়। গাছ ইস্যুতে বর্তমানে বাঁধ নির্মাণ বন্ধ আছে। তো আমরা এই বিষয়গুলো নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি। স্যারদের পরামর্শ বা সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়রা বলছেন, ঝড় জলোচ্ছ্বাসের কবল থেকে মনপুরাবাসীর সুরক্ষায় এসব গাছ ঢাল হিসেবে কাজ করে। এসব গাছ না কেটে বিকল্প উপায়ে বাঁধ তৈরির সুযোগ রয়েছে, অথচ গত 7 মাসেও সেই উদ্যোগ না নেওয়ায় ক্ষুব্ধ তারা। এখানে শত গাছ ছিল, এই বেরির কারণে কন্ট্রাক্টররা গাছগুলা কাটা নিয়ে গেছে। চাইলে প্ল্যানিংটা চেঞ্জ করে দক্ষিণে আর সরাই করতে পারতো, করলে তাতে আমাদের নদী ভাঙন থেকে আমরা রক্ষা হইতে পারতাম, আর সরকারি গাছগুলো কাটা যাইতো না। মেহগুনি গাছ, তারপরে শিশু গাছ, কড়ই গাছ, এই গাছ আমাদের দেশের সম্পদ। এই গাছ কাটতে আমরা দেব না, প্রয়োজন হলে আমরা আন্দোলন করব। তবে পানি উন্নয়ন বোর্ডের দাবি, যে পরিমাণ গাছ কাটা হবে তার চেয়ে দ্বিগুণ গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে প্রকল্পে। প্রকল্প বাস্তবায়নের সাথে বৃহৎ স্বার্থে হয়তো আমাদের কিছু অংশে গাছ কাটার প্রয়োজন আছে, সেটাও আমাদের নির্দেশনা মোতাবেক এবং সরকারের রুলস অ্যান্ড রেগুলেশন বা আমাদের যেভাবে নির্দেশনা, তার বাইরে তো আমরা যেতে পারবো। যেভাবে নির্দেশনা আসে সেভাবে কিন্তু বাকি অংশের কাজটা হবে। 2022 সালে প্রকল্পের কাজ শুরু হয়ে ইতিমধ্যে প্রায় 52 ভাগ কাজ শেষ হয়েছে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 1092 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের একটি বাড়ি থেকে উদ্ধারকৃত দেশি প্রজাতির 10টি তিলা ঘুঘু অবমুক্ত করা হয়েছে। বেলা 11টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ইয়াসিন সাদিক তার কার্যালয়ের সামনে এসব ঘুঘু অবমুক্ত করেন। এ সময় এনিম্যাল লাভার্স অব পটুয়াখালীর সদস্য বাইজিদ মুন্সি ও মাসুদ হাসান উপস্থিত ছিলেন। এর আগে তারা গত শুক্রবার একটি বাড়ি থেকে খাঁচায় বন্দী অবস্থায় এসব ঘুঘু উদ্ধার করেন। পরে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। আইন অমান্যকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়। নেত্রকোনায় ঈদ উপলক্ষে মাসব্যাপী তাঁত বস্ত্র, কুটির শিল্প ও বাণিজ্য মেলা জমে উঠেছে। ঐতিহ্যবাহী হস্ত ও কুটির শিল্পের প্রচার ও বিপণনের পাশাপাশি সাধারণ মানুষের বিনোদনের জন্য এই মেলার আয়োজন করা হয়। আয়োজকরা জানান, শতাধিক স্টলে মেলায় প্রদর্শিত হচ্ছে মাটির জিনিসপত্র, কাঠের আসবাব সহ পরিবেশ বান্ধব ও নান্দনিক হস্তশিল্প। শুধু কেনাকাটা নয়, মেলায় রয়েছে শিশু ও পরিবার নিয়ে বিনোদনের নানা ব্যবস্থা। নাগরদোলা, ছোটদের ট্রেন, ভাসমান নৌকা মেলার অন্যতম আকর্ষণ। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মেলা চলে। এতদিন ছুটিতে ছিল, এখন ছুটি সবাই ছুটি শেষ হচ্ছে, এখন মেলা আসবে। মেলাটা অনেক ভালো লাগছে, মেলাটা সাজানোর জিনিসটা যে করছে তারা, এটা অনেক সুন্দর হয়েছে, রাতে আরো বেশি সুন্দর লাগে। এর সাথে শেষ করছে আজকের সমগ্র বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ সবাইকে।